আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টাডি ইন জাপান এবং জাপানে কি কি ধরনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে এবং সেই সকল স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেসটা কি সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের ভিডিও থেকে আমরা জানবো হচ্ছে অ্যাভেলেবল স্কলারশিপস ইন জাপান, স্কলারশিপ কাভারেজ এবং হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যান্ড সিলেকশন প্রসেস, অ্যাপ্লিকেশন টাইমলাইন এবং ফাইনালি আমরা কমন কিছু ডকুমেন্টস নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, স্কলারশিপ গাইডের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। প্রিয় দর্শক, তাহলে আমরা প্রথমেই দেখে নিই কী কী ধরনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে জাপানে, যার মধ্যে অন্যতম হচ্ছে জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ, যেটাকে আমরা কমনলি মেক্সড স্কলারশিপ হিসেবে চিনে থাকি, স্কলারশিপ বাই জাসো, এবং হচ্ছে লোকাল গভর্নমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের কিছু স্কলারশিপ আছে, প্রাইভেট ফাউন্ডেশন স্কলারশিপ আছে অ্যাভেলেবল, এবং ইউনিভার্সিটি কিছু কিছু ইউনিভার্সিটি থেকে স্পেশাল ধরনের কয়েকটা স্কলারশিপ অ্যাভেলেবল আছে। তো আমরা জেনে নেব স্কলারশিপ কাভারেজগুলো। মেক্সড বা জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে আপনারা টিউশন ফিস ওয়েভার পাবেন, রাউন্ড ইয়ার টিকিট পাবেন, অ্যাকোমোডেশন খরচ পাবেন, সেটেলমেন্ট কস্ট পাবেন, পাশাপাশি হচ্ছে আপনার যাবতীয় যে ধরনের খরচ, ট্রান্সপোর্টেশন খরচ থেকে যা যা আছে সবটাই কভার করবে মিক্সড স্কলারশিপের আন্ডারে, এবং মান্থলি স্টাইপেন্ড পাবেন। আপনার প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করবে, তবে হচ্ছে 89,000 থেকে 1,09,000 বাংলাদেশি টাকার মতো করে মান্থলি স্টাইপেন্ড পাবেন লিভিং অ্যালাউন্স হিসাবে। তো জাসো স্কলারশিপের ক্ষেত্রে সেটা হচ্ছে জাসো দুই ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। তো সেক্ষেত্রেও হচ্ছে আপনার টিউশন ফিস, আদার এক্সপেন্সেস, এটা আসলে ডিপেন্ড করে, ভ্যারিয়েবল। কিছু কিছু ক্ষেত্রে ফুললি ওয়েভার পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল স্কলারশিপ দিয়ে থাকে। মান্থলি স্টাইপেন্ডের ক্ষেত্রে প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, সেক্ষেত্রে 35,000 থেকে 60,000 বাংলাদেশি টাকা আপনারা মান্থলি পাবেন। কিছু কিছু লোকাল গভর্নমেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত কিছু স্কলারশিপ আছে, সেগুলোর হচ্ছে আপনার টিউশন ফি ওয়েভার পাবেন, মান্থলি স্টাইপেন্ড পাবেন 7,000 থেকে 60,000 বাংলাদেশি টাকা। প্রাইভেট ফাউন্ডেশনের যে স্কলারশিপগুলো আছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে তারা ফুললি টিউশন ফিস দিয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ভ্যারি করে। এটা হচ্ছে আপনার প্রাইভেট ফাউন্ডেশনের যে স্কলারশিপগুলো, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের ফাউন্ডেশনের স্কলারশিপ অ্যাভেলেবল আছে। মান্থলি স্টাইপেন্ডগুলোর মধ্যে 15,000 থেকে 1,50,000 বিডিটি বাংলাদেশি টাকা আপনারা পাবেন। এবং ইউনিভার্সিটি স্কলারশিপ, এটাও আসলে আপনার ইউনিভার্সিটি ভ্যারি করে। কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল স্কলারশিপ পাওয়া যায়, কিছু কিছু ক্ষেত্রে ফুল ফান্ডেড স্কলারশিপও পাওয়া যায়। মান্থলি স্টাইপেন্ড এটাও আপনার ইউনিভার্সিটিতে ভ্যারি করবে। এরপর যে আমরা জেনে নিব মিক্সড স্কলারশিপ কয়টা টাইপে দেওয়া হয়। আপনার ইয়ং লিডার্স প্রোগ্রাম স্টুডেন্টস স্কলারশিপ দেওয়া হয়, রিসার্চ স্টুডেন্টস অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টের জন্য স্কলারশিপটা দেওয়া হয়, টিচার্স ট্রেনিং স্টুডেন্টসদের জন্য দেওয়া হয়, আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টসদের দেওয়া হয়, কলেজ অফ টেকনোলজি স্টুডেন্টসদের দেওয়া হয়, যেটা সাধারণত এক্সচেঞ্জ প্রোগ্রাম হিসাবে পরিচিত। আপনার এরপরে হচ্ছে স্পেশালাইজড ট্রেনিং কলেজ স্টুডেন্টের জন্য স্কলারশিপ দেওয়া হয়, এবং হচ্ছে জাপানিজ স্টাডিজ অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা কালচারে যারা পড়তে চায় তাদের জন্য স্কলারশিপটা অ্যাভেলেবল আছে। তো সিলেকশন প্রসেসটা আমরা জেনে নিব। প্রিয় দর্শক, মিক্সড স্কলারশিপে সাধারণত দুইটা ট্র্যাকে দেওয়া হয়। একটা সাধারণত এম্বাসি রিকমেন্ডেড, যেটা জাপানিজ এম্বাসি বাংলাদেশের কর্তৃক প্রদত্ত হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি রিকমেন্ডেড। তো আমরা জেনে নিব সিলেকশন প্রসেস এম্বাসি রিকমেন্ডেড যে ফিল্ডটা আছে সেটার। সেক্ষেত্রে হচ্ছে প্রথমে আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির মাধ্যমে। এডুকেশন মিনিস্ট্রি থেকেই সার্কুলারটা দেওয়া হয়, অথবা জাপানিজ এম্বাসি, বাংলাদেশে যে এম্বাসি আছে তাদের ওয়েবসাইটেও আপনারা সার্কুলারটি পেয়ে থাকবেন। তো আপনারা এডুকেশন মিনিস্ট্রিতে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রি থেকেই আপনার ডকুমেন্টসগুলো রিভিউ করবে, অর্থাৎ ফার্স্ট স্ক্রিনিং করবে, এবং ফার্স্ট স্ক্রিনিং করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা, আপনার ডকুমেন্টগুলো জাপানিজ এম্বাসিতে পাঠিয়ে দেবে। তো এরপরে জাপানিজ এম্বাসি হচ্ছে রিটেন এক্সাম এবং ভাইবার হচ্ছে তারা কল করবে। রিটেন এক্সাম এবং হচ্ছে ভাইবা, এটাও ভ্যাট করে আপনি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটার উপরে। তো এরপরে হচ্ছে আপনার ফার্স্ট স্ক্রিনিং নোটিফিকেশন পাবেন। রিটেন এক্সাম এবং ভাইবা যারা সাকসেসফুলি পাস করবেন তারা হচ্ছে নোটিফিকেশন পাবেন জুলাইতে, এবং হচ্ছে শুধুমাত্র যারা রিসার্চ স্টুডেন্ট অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাডমিশন অর লেটার অফ প্রভিশনাল অ্যাকসেপ্টেন্সটা নিতে হয় ফার্স্ট স্ক্রিনিং নোটিফিকেশনের পরে। এরপরে হচ্ছে সেকেন্ড
স্ক্রিনিং নোটিফিকেশনটা আসে সেটাও শুধুমাত্র রিসার্চ স্টুডেন্টের ক্ষেত্রে, অর্থাৎ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে। এরপরে ফাইনালি হচ্ছে অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশন চলে আসে, অর্থাৎ আপনি যদি মাস্টার্স অথবা পিএইচডিতে অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রে ফার্স্ট স্ক্রিনিংয়ের পরে আপনার অ্যাকসেপ্টেন্স নোটিফিকেশনটা চলে আসবে। তো এরপর যে আমরা দেখে নিব নেক্সট এম্বাসি ট্র্যাকের আপনার এক্সাম কী এক্সাম টেস্ট হয়, কোন কোন সাবজেক্টের উপরে এক্সাম হয়ে থাকে সেটা আমরা জেনে নিব। তো আপনি যদি রিসার্চ স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এক্সাম হবে জাপানিজ এবং ইংলিশ দক্ষতার উপরে। আপনি যদি টিচার ট্রেনিং স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জাপানিজ এবং ইংলিশ দক্ষতার উপরে পরীক্ষা হবে। স্পেশালাইজড ট্রেনিং কলেজ স্টুডেন্ট হলে আপনার জাপানিজ, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের দক্ষতার উপরে পরীক্ষা হবে। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যদি হয়ে থাকেন সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস হলে জাপানিজ, ইংলিশ এবং ম্যাথমেটিক্সের উপর পরীক্ষা হবে। যদি ন্যাচারাল সায়েন্সের হয়ে থাকেন সেক্ষেত্রে জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি অন সাবজেক্ট ফ্রম ফিজিক্স অ্যান্ড বায়োলজি, অর্থাৎ ফিজিক্স এবং বায়োলজির দুটার থেকে যে কোনো একটা পরীক্ষা হবে, সেটা ডিপেন্ড করবে আপনি ন্যাচারাল সায়েন্সের কোন ফিল্ডে বা কোন সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করেছেন। এবং আপনি যদি কলেজ অফ টেকনোলজির স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জাপানিজ, ইংলিশ, ম্যাথমেটিক্স এবং আগের মতোই ফিজিক্স অথবা কেমিস্ট্রি যে কোনো একটা সাবজেক্টের উপর আপনার পরীক্ষা হবে ডিপেন্ডিং অন ইয়োর রিলেটেড ফিল্ড। এবং জাপানিজ স্টাডিজ স্টুডেন্ট যারা আছে তাদের শুধুমাত্র জাপানিজ দক্ষতা যাচাই করা হবে। তো সিলেকশন প্রসেস ইউনিভার্সিটি রিকমেন্ডেড, সেক্ষেত্রে সিলেকশন প্রসেসটা আমরা একটু জেনে নিই। ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সেই ইউনিভার্সিটি আপনাকে সিলেকশন করতে হবে। এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটির থেকে প্রফেসরের সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং প্রফেসরের কাছ থেকে আপনাকে অ্যাকসেপ্টেন্স নিতে হবে। অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়ার পরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করতে হবে। ইউনিভার্সিটি থেকে আপনি সাকসেসফুলি অ্যাডমিটেড হলে আপনি ভিসা নিয়ে জাপানে চলে যাবেন, তবে অবশ্যই তার আগে আপনাকে ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশনটা দিতে হবে। ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামটা যদি আপনি পাস করেন সেক্ষেত্রে আপনি হচ্ছে ফাইনালি ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যদি আপনি এন্ট্রান্স এক্সামে ফেল করেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে। প্রিয় দর্শক, ইউনিভার্সিটি রিকমেন্ডেড যে ফিল্ডটা সেই ফিল্ডটা অবশ্যই প্রেস্টিজিয়াস। মেক্সট স্কলারশিপের দুইটা ক্যাটাগরির মধ্যে ইউনিভার্সিটি রিকমেন্ডেডটা অবশ্যই ভালো, তবে হচ্ছে এটা খুবই রিস্কি, যদি কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামটা ফেল করলে আপনাকে দেশে রিটার্ন আসতে হবে। তো আপনি ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম পার করার পরেই হচ্ছে আপনার একাডেমিক ওয়ার্কটা হচ্ছে আপনি শুরু করতে পারবেন। তো স্কলারশিপ বাই জাসো সাধারণত দুইটা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে। একটা হচ্ছে মানবো অনার্স স্কলারশিপ। এই স্কলারশিপে সাধারণত যেসব স্টুডেন্টরা জাপানে সেলফ ফাইন্যান্সে পড়তেছে, অর্থাৎ সেলফ পেইড স্টুডেন্ট যারা আছে তাদের জন্য দেওয়া হয়ে থাকে। আর কিছু হচ্ছে স্টুডেন্ট এক্সচেঞ্জ সাপোর্ট প্রোগ্রাম, অর্থাৎ কিছু এক্সচেঞ্জ স্টুডেন্টদেরকে দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বাংলাদেশের যেসব ইউনিভার্সিটির সাথে জাপানিজ ইউনিভার্সিটিগুলোর স্টুডেন্ট এক্সচেঞ্জ এগ্রিমেন্ট আছে শুধুমাত্র তাদেরকে দেওয়া হয়ে থাকে। তো সিলেকশন প্রসেসটা আমরা জেনে নিই। সেটা হচ্ছে আপনার মানবো ওয়ানার স্কলারশিপ, যেটা সেক্ষেত্রে হচ্ছে জাসো আপনার স্কুলকে, অর্থাৎ জাপানিজ যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোকে রিকমেন্ডেশন দেওয়ার জন্য বলবে, অর্থাৎ কোন কোন স্টুডেন্টদেরকে ওই স্পেশাল ইয়ারে হচ্ছে স্কলারশিপ দেওয়া হবে সেটা রিকমেন্ডেশন চাবে। তো যখন হচ্ছে জাসো স্কুলের কাছে রিকমেন্ডেশন চাবে তখন স্কুল হচ্ছে পাবলিসিটি বা অথবা আপনার সার্কুলারটা ওপেন করবে। সার্কুলার ওপেন করার পরে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন করতে হবে তাদের নিজ নিজ স্কুলের কাছে, অর্থাৎ নিজ নিজ ইউনিভার্সিটির কাছে। তো ইউনিভার্সিটি অ্যাসেসমেন্ট করে হচ্ছে কিছু স্টুডেন্টের নাম রিকমেন্ডেশন করবে জাসোর কাছে। এরপরে জাসো সেই রিকমেন্ডেশনগুলো পর্যালোচনা করে দেখে হচ্ছে পঞ্চম পর্যায়ে সে হচ্ছে রেজাল্ট নোটিফিকেশন স্কুলকে জানাবে এবং সেই স্কুল হচ্ছে নোটিফিকেশনগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দিয়ে দিবে। এটা হচ্ছে আপনার মানবো অনার স্কলারশিপ, অর্থাৎ সেলফ ফাইন্যান্সে যারা যে সকল স্টুডেন্টরা অলরেডি জাপানে পড়তেছেন তাদের জন্য। এবং এক্সচেঞ্জ স্কলারশিপের ক্ষেত্রে হচ্ছে জাসো জাপানিজ যে স্কুলগুলো আছে সে তারা হচ্ছে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশন প্রতিটা প্রোগ্রামের জন্য সেটা জাসোকে দিবে যে তাদের কি ধরনের রিকোয়ারমেন্ট আছে। তো জাসো হচ্ছে নোটিফিকেশন অফ সিলেকশন রেজাল্ট পাঠাবে জাপানিজ স্কুলের কাছে। জাপানিজ স্কুলগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের যে স্কুলে যে ইউনিভার্সিটিতে আমরা অ্যাডমিটেড আছি সেখানে হচ্ছে রেজাল্ট নোটিফিকেশন পাঠাবে। তো স্কুল থেকে হচ্ছে স্কলারশিপের ইনফরমেশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস যারা আছে, অর্থাৎ যারা হচ্ছে জাপানে পড়তে ইচ্ছুক তাদের কাছে দিবে। তারা হচ্ছে তখন হোম কান্ট্রিতে, অর্থাৎ যে ইউনিভার্সিটিতে বাংলাদেশের যে ইউনিভার্সিটিতে বর্তমানে পড়ালেখা করছে তাদের কাছে অ্যাপ্লিকেশনটা জমা দিবে। তো
স্কুল থেকে হচ্ছে তখন নোটিফিকেশন অফ অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ যেসব স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করেছে সেটা জাপানিজ স্কুলদের কাছে পাঠাবে। তো জাপানিজ স্কুলরা তারপর হচ্ছে জাসোর কাছে স্কলারশিপ অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ড করে দিবে। তো জাসো সেটা পর্যালোচনা করার পরে একটা রেজাল্ট, অর্থাৎ ফাইনাল সিলেকশন রেজাল্টটা হচ্ছে জাপানিজ স্কুলকে দিবে। জাপানিজ স্কুল হচ্ছে আমাদের হোম কান্ট্রিতে, অর্থাৎ বাংলাদেশের যে ইউনিভার্সিটিগুলোতে আমরা পড়ালেখা করছি বর্তমানে, তাদেরকে হচ্ছে নোটিফিকেশন অ্যাপ্রুভাল করে পাঠাবে। এবং ফাইনাল রেজাল্ট হচ্ছে আমাদের আমরা যে ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, বাংলাদেশের যে ইউনিভার্সিটি, সেখান থেকে হচ্ছে ফাইনাল রেজাল্টটা আমরা পেয়ে যাব। তো এ পর্যায়ে আমরা দেখে নিই সিলেকশন প্রসেস, প্রাইভেট ফাউন্ডেশন স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ। প্রাইভেট ফাউন্ডেশন স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ এইগুলো সাধারণত হচ্ছে আপনার ইন্টারনাল ব্যাপার, যেটা হচ্ছে জাপানিজ যে ইউনিভার্সিটিগুলো আছে, প্রতিটা ইউনিভার্সিটিতে কিছু না কিছু ফাউন্ডেশন আছে, প্রাইভেট ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনের মাধ্যমে স্কলারশিপ দেওয়া হয়। তো প্রতিটা ফাউন্ডেশনের জন্য স্পেসিফিক সিলেকশন প্রসেস দেওয়া আছে, যার জন্য ওয়াইডলি ডিসকাস করা সম্ভব না। প্রতিটা ইউনিভার্সিটি, যেসব ইউনিভার্সিটিগুলোতে ফাউন্ডেশন স্কলারশিপ অ্যাভেলেবল আছে, ইউনিভার্সিটির স্কলারশিপের যে পেজ আছে, সে পেজ থেকে আমরা বিস্তারিত জেনে নিতে পারবো। ঠিক একই অবস্থা ইউনিভার্সিটি স্কলারশিপের ক্ষেত্রে। ইউনিভার্সিটি স্কলারশিপটাও হচ্ছে আপনার ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি ভ্যারি করে। প্রতিটা ইউনিভার্সিটিতে আমরা তাদের ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমরা এটা জেনে নিতে পারবো। তো এই পর্যায়ে আমরা জেনে নেব অ্যাপ্লিকেশন টাইমলাইন। তো সার্কুলার ওপেন হয় সাধারণত হচ্ছে এপ্রিল মাসে, এবং অ্যাপ্লিকেশন সাবমিশন সাধারণত মে মাসে করতে হয়। রিটেন এক্সাম, যেটা হচ্ছে জাপানিজ এম্বাসি থেকে এক্সাম কন্ডাক্ট করে, সেটা জুলাই মাসে হয়ে থাকে। প্রভিশনাল সিলেকশনটা হয়ে থাকে জুলাই মাসে। ফাইনাল সিলেকশনটা হচ্ছে আপনার ডিসেম্বর মাসে চলে আসে সাধারণত। ইউনিভার্সিটি প্লেসমেন্টটা হয় জানুয়ারিতে। স্কলারশিপ ওরিয়েন্টেশন হয় মার্চ মাসে। ভিসা অ্যাপ্লিকেশনটা হয় মার্চ মাসে, এবং ডিপারেচার ফর জাপান এটা এপ্রিল মাসে। তো কমন যে ডকুমেন্টসগুলো দরকার হয় প্রতিটা স্কলারশিপের ক্ষেত্রে, তার অন্যতম হচ্ছে রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যান। বাংলাদেশি যে স্টুডেন্ট আমরা যারা আছি, তো অনেকেই রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যানের সাথে এতটা বেশি ফ্যামিলিয়ার না। তো রিসার্চ প্রপোজাল অথবা রিসার্চ প্ল্যান হচ্ছে আপনি যে জাপানিজ যে ল্যাবগুলোতে কাজ করতে যাচ্ছেন, সেখানে আপনি কী নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার প্ল্যানটা কী, এবং আপনি কী ধরনের কাজ করতে যাচ্ছেন, এবং সেই রিসার্চ থেকে কী ধরনের ফিডব্যাক আশা করছেন, বা সেটার একটা ডিটেল প্রপোজাল, যে আপনি যে ফিল্ড নিয়ে প্রফেসরের সাথে কাজ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি যখন রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যান আপনি যখন রেডি করবেন, তখন আপনি যে প্রফেসরের আন্ডারে কাজ করতে চান, যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেই ইউনিভার্সিটি সেই স্পেসিফিক প্রফেসরের প্রোফাইলটা আপনি একটু স্টাডি করে নেবেন। তার রিসার্চ গেটের প্রোফাইলটা কী আছে, গুগল স্কলারে তার প্রোফাইলটা কী ধরনের প্রোফাইল আছে, পাশাপাশি ইউনিভার্সিটি ওয়েবসাইটে টিচারের রিসার্চ ফিল্ড এবং তার প্রোফাইলটা দেওয়া থাকে, সেটাও আপনারা একটু স্টাডি করে ন্যূনতম 3 থেকে 4টা রিসার্চ প্রপোজাল, রিসার্চ প্ল্যান আপনারা রেডি করবেন। এবং প্রতিটা ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা করে রিসার্চ প্রপোজাল মডিফাই করে, এবং প্রফেসরের ইন্টারেস্ট অনুযায়ী, প্রফেসরের ফিল্ড অনুযায়ী আপনারা মডিফিকেশন করে রিসার্চ প্রপোজাল বা রিসার্চ প্ল্যানটা আপনারা সাবমিট করবেন। এরপরে যেটা দরকার হয় সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। প্রতিটা স্কলারশিপের জন্য আলাদা আলাদা করে ফর্ম আছে, সেটা আপনারা স্কলারশিপ সার্কুলারে পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনার প্লেসমেন্ট রেফারেন্স অ্যাপ্লিকেশন ফর্ম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট দরকার হবে, রিকমেন্ডেশন লেটার দরকার হবে, মেডিকেল সার্টিফিকেট দরকার হবে, এবং আপনার ব্যাচেলরের যে থিসিস করেছেন সেই থিসিসের অ্যাবস্ট্রাক্টটা অনেক সময় দরকার হয়ে থাকে। তো প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ।